হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। এইচএস 2022-এর কেমিস্ট্রি যে সাজেশান অলরেডি আমি কিছু দিয়েছি। দেখো, আজকের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব দ্রবণ, অর্থাৎ চ্যাপ্টার 2। এই দ্রবণ চ্যাপ্টারতে দেখো কি কি তোমরা করলে 100% কমন পাবে। দ্রবণ চ্যাপ্টার থেকে দেখো এবছর 6 নম্বর রয়েছে, একটা এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন একটি এবং 3 নম্বরের প্রশ্ন একটি, টোটাল এই 6 নম্বর থাকছে। ওকে, তা দেখো কি প্রশ্নগুলো তোমরা সলভ করবে। প্রথম দেখো, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে নর্মালিটির উদাহরণ সহ সংজ্ঞা দাও। নর্মালিটি বলতে কি বোঝায়? কোনো দ্রবণের প্রতি লিটার অর্থাৎ 1000 ml বা 1000 cc আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবিত থাকে সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। যেমন 5 লিটার H2SO দ্রবণের 2 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ বিশুদ্ধ H2SO দ্রবিত থাকলে দ্রবণের আমরা যদি নর্মালিটি হবে দেখব কি, এটা 2/5 অর্থাৎ 0.4। আচ্ছা, এর পরেরটা আমরা দেখব। দেখো, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা দাও। ইয়াদের মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ এবং কেন? মোলালিটিটা কি? দেখো, কোনো দ্রবণের মোলারিটি কোনো দ্রবণের প্রতি লিটার অর্থাৎ 1000 ml বা 1000 cc আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা গ্রামমোল দ্রবিত থাকে সেই গ্রাম অণু বা গ্রামমোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। এটা বড় এম দিয়ে প্রকাশ করা হয়। আর মোলালিটি কি? 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম অণু দ্রবিত থাকে। এটা দেখো 1000 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, সেই গ্রাম অণুর সংখ্যাকে মোলালিটি বলা হয়। উষ্ণতার প্রভাব দেখো, ইহাদের মধ্যে মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ। এটা কেন আমরা সেটা ডিসকাস করব। দেখো, মোলারিটি পদটি দ্রবণের আয়তন এবং দ্রাবের গ্রাম অনুসংখ্যার সঙ্গে সম্পর্কিত। যেহেতু উষ্ণতার পরিবর্তনে দ্রাবের গ্রাম অনুসংখ্যার পরিবর্তন না হলেও দ্রবণের আয়তনের পরিবর্তন হয়, তাই দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল। আর মোলালিটি পদটি দ্রাবকের ওজন এবং দ্রাবের গ্রাম অনুসংখ্যার সঙ্গে সম্পর্কিত। যেহেতু উষ্ণতার পরিবর্তনে দ্রাবের ওজন এবং দ্রাবের গ্রাম অনুসংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না, সুতরাং দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে না। এবার দেখো, বিশুদ্ধ জলের মোলারিটি কত? বিশুদ্ধ জলের মোলারিটি 55.55। একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 1 মোলাল, উক্ত দ্রবণের মোল ভগ্নাংশ কত হবে? দেখো, দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1 মোলাল, এর অর্থ কি? 1000 গ্রাম জলে দ্রবিত দ্রাবের মোল সংখ্যা 1। এখন 1000 গ্রাম জল মানে কি? 1000 গ্রাম জল, দেখো জলের আণবিক ভর 18, তাহলে 1000কে 18 দ্বারা ভাগ করলে 55.55 মোল জল। এই যে ওপরে দেখলে জলের মোলারিটি। এখন দেখো, দ্রবণের দ্রাব এবং দ্রাবকের মোট মোল সংখ্যা কত হচ্ছে? 1 প্লাস 55.55 অর্থাৎ 56.55। অতএব দ্রাবের মোল ভগ্নাংশ কত হচ্ছে? দ্রাব হচ্ছে 1 মোল আছে, টোটাল মোল হচ্ছে 56.55, ভাগ করলে এটা 0.01768। এবার দেখো, 1.5 নর্মাল NaOH দ্রবণের গাঢ়ত্ব শতকরা মাত্রায় কত হবে? 1.5 নর্মাল NaOH দ্রবণের অর্থ কি? 1000 ml NaOH দ্রবণে 1.5 গ্রাম তুল্যাঙ্ক NaOH আছে। 1.5 গ্রাম তুল্যাঙ্ক NaOH কত গ্রাম? 1 গ্রাম তুল্যাঙ্ক NaOH মানে 40। দেখো, সোডিয়াম 23 আর অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1 মিলে 40 হয়, গুণ করলে 60 গ্রাম NaOH। এখন 1000 ml দ্রবণে দ্রবিত NaOH এর পরিমাণ 60 গ্রাম, তাহলে 100 ml কত থাকবে? 6 গ্রাম হবে। সুতরাং দ্রবণটা হচ্ছে, দেখো শতকরা মাত্রা, যেটা শতকরা মাত্রা হচ্ছে 6। এটা একটু ভুল লেখা হয়ে গেছে, দ্রবণের নর্মালিটি হয়ে গেছে, এটা হচ্ছে শতকরা মাত্রা হবে। দ্রবণের শতকরা মাত্রা 6। এবার দেখো, চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা পরিবর্তিত হয়। কি পরিবর্তন হয়? বিবৃত করে, এবং কেন হয় ব্যাখ্যা করো। নির্দিষ্ট চাপে কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে হ্রাস পায়, আবার উষ্ণতা কমালে বৃদ্ধি পায়। ব্যাখ্যা: কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রবীভবন একটি তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ গ্যাস তরল দ্রাবকে দ্রবিত হচ্ছে, দ্রবিত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ ডেল্টা ইজ লেস দ্যান 0, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। এখন যদি সাম্যাবস্থায় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি করা হয়, তবে লাস-সাতিলের নীতি অনুযায়ী বিপরীত বিক্রিয়াটি বেশি ঘটবে, অর্থাৎ দ্রবণ থেকে গ্যাসীয় দ্রাব অপসারিত হবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে। কারণ এই প্রক্রিয়ার ফলে তাপের শোষণ ঘটবে
এবং সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ফলে তরলে দ্রবীভূত গ্যাসের গাঢ়ত্ব তথা দ্রাব্যতা হ্রাস পায়। এবার দেখো, গ্যাসের চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় কেন? স্থির উষ্ণতা এবং চাপে পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে একটি গ্যাসের সম্পৃক্ত জলীয় দ্রবণে দ্রবীভূত গ্যাস ও দ্রবণের পৃষ্ঠতলে উপরিস্থিত গ্যাস সাম্যাবস্থা থাকে। এই অবস্থায় চাপ বৃদ্ধি করলে দ্রবণের পৃষ্ঠতলে উপরিস্থিত গ্যাসের আয়তন হ্রাস পায় এবং গ্যাসের প্রতি একক আয়তন অণুর সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে নির্দিষ্ট সময়ে আরও বেশি সংখ্যক অণু দ্রবণের পৃষ্ঠতলে আঘাতপ্রাপ্ত হয় এবং দ্রবীভূত হয়, ফলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। হেনরির সূত্র খুব ইম্পর্টেন্ট। দেখো, হেনরির সূত্র বিবৃত ব্যাখ্যা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। হেনরির সূত্র: স্থির উষ্ণতায় কোনো তরল দাবাকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থা থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। ব্যাখ্যা: যদি স্থির উষ্ণতায় কোনো তরল দাবাক দ্রবীভূত গ্যাসের মোল সংখ্যা এক্স এবং দ্রবণের সঙ্গে সাম্যাবস্থা থাকা উক্ত গ্যাসের চাপ পি হয়, তবে হেনরির সূত্র অনুসারে এক্স সমানুপাতিক পি বা পি সমানুপাতিক এক্স বা পি সমান কেএইচ এক্স, যেখানে কেএইচ হচ্ছে হেনরির ধ্রুবক, যার মান গ্যাস এবং তরলের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করে। হেনরির সূত্রের সীমাবদ্ধতা: তরল দাবাকে কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় তাহলে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। যেমন জলে অ্যামোনিয়া গ্যাস অধিক মাত্রায় দ্রবীভূত হয়, তাই এই ক্ষেত্রে সূত্র প্রযোজ্য নয়। গ্যাসের চাপ খুব বেশি হলে বা উষ্ণতার মান খুব কম হলে হেনরির সূত্র সঠিকভাবে প্রযোজ্য হয় না। তরল দাবাকে কোনো গ্যাস বিয়োজিত বা সংযোজিত হলে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। যেমন HCl গ্যাস জলে দ্রবীভূত হয়ে আয়নে পরিণত হচ্ছে, এক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। তরল দাবকের সঙ্গে কোনো গ্যাস যদি বিক্রিয়া করে যৌগ গঠন করে, সেক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয় কেন? অথবা অনুদ্বায়ী দ্রাবের উপস্থিতিতে কোনো তরলের বাষ্পচাপের পরিবর্তন প্রকৃতির কারণ সহ ব্যাখ্যা করো। এখন দেখো, তরলের বাষ্পচাপ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। কোনো দ্রাবকে যখন কোনো দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, তখন দ্রবণের সর্বত্র এমনকি পৃষ্ঠতলেও দ্রাবক উভয় প্রকার অণু উপস্থিত থাকে। বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলকভাবে কম সংখ্যক দ্রাবকের অণু উপস্থিত থাকে। সুতরাং বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতল থেকে অপেক্ষাকৃত কম সংখ্যক দ্রাবক অণুর বাষ্পীয় অবস্থায় রূপান্তর ঘটে। ফলে দ্রবণের উপরিতলে থাকা বাষ্পের পরিমাণ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের উপরিতলের উপরে থাকা বাষ্পের পরিমাণ অপেক্ষা কম হয়। সুতরাং সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়, অর্থাৎ অনুদ্বায়ী দ্রাবের উপস্থিতিতে কোনো তরলের বাষ্পচাপের হ্রাস ঘটে। একটি নির্দিষ্ট উষ্ণতায় ইউরিয়া এবং গ্লুকোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জল অপেক্ষা কম হয় কেন? গ্লুকোজ দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফল অণুর সংখ্যা বিশুদ্ধ জল অপেক্ষা কম হয়। ফলে একটি নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা গ্লুকোজ দ্রবণের পৃষ্ঠতল থেকে তুলনামূলকভাবে কম সংখ্যক জলাণুর বাষ্পায়ন ঘটে। তাই একটি নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্প গ্লুকোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়। এবার দেখো, আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের পার্থক্য। আদর্শ দ্রবণ সব উষ্ণতা এবং গাঢ়ত্বের রাউল্টের সূত্র মেনে চলে। অনাদর্শ দ্রবণ কিন্তু রাউল্ট সূত্র মেনে চলে না। একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন উপাদানের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান হয়। আর অনাদর্শ দ্রবণে কি, একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন উপাদানের অণুগুলির মধ্যে আকর্ষণ বল আলাদা হয়। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্স 0 হয়, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল টু 0। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্স 0 আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্স নট ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো, যেমন পার্থক্য দুটো বললে দু নম্বর থাকলে তুমি দুটো বা চারটে দিতেই পারো। অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র লেখো। রাউল্ট সূত্র কি, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ সমান দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P সমান x1 ইন্টু P0। দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সূত্রাবলী মেনে চলার শর্তগুলো উল্লেখ করো। দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সূত্রাবলী মেনে চলার শর্ত: 1 নম্বর, দ্রাব অনুদ্বায়ী হতে হবে, না হলে দ্রাব কণাও বাষ্প তৈরি করবে। 2 নম্বর, দ্রাব অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, কারণ সংখ্যাগত ধর্ম দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। সংযোজনে কণা সংখ্যা কমে এবং বিয়োজনে বাড়ে। দ্রবণটিকে অতি লঘু হতে হবে, কারণ দ্রবণ গাঢ় হলে অণুগুলি কাছাকাছি চলে আসবে, ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তাই দ্রবণটি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে এবং রাউল্ট সূত্র প্রযোজ্য হবে না।
4 নম্বর, এ ধরনের দ্রাবক পদার্থ থেকে উৎপন্ন দ্রবণকে শীতল করলে দ্রবণে হিমাঙ্কে কেবল দ্রাবকটি কঠিন আকারে বেরিয়ে আসবে এবং প্রাপ্ত কঠিন দ্রাবকের মধ্যে দ্রাবের কোনো অংশ দ্রবীভূত থাকবে না। এবার দেখো 0.1 গ্রাম ইউরিয়া গ্লুকোজ এবং 0.1 গ্রাম ইউরিয়া পৃথকভাবে সমপরিমাণ জলে মিশিয়ে লঘু দ্রবণ প্রস্তুত করলে কোনটির বাষ্পচাপ অবনমন বেশি হবে এবং কেন? এখন দেখো বাষ্পচাপের অবনমন এটা নির্ভর করছে কি মোল সংখ্যার উপরে, অর্থাৎ কণা সংখ্যা মানে মোল সংখ্যার উপর। 0.1 গ্রাম গ্লুকোজ মানে 0.1 বাই গ্লুকোজের আণবিক 180, অর্থাৎ এত মোল গ্লুকোজ। আর 0.1 গ্রাম ইউরিয়া মানে 0.1 বাই 60 হচ্ছে আণবিক ভর, এত মোল ইউরিয়া। সুতরাং ইউরিয়া দ্রবণের মোল সংখ্যা গ্লুকোজ দ্রবণের মোল সংখ্যা অপেক্ষা বেশি। সুতরাং ইউরিয়া দ্রবণের মোল ভগ্নাংশ ও গ্লুকোজ দ্রবণের মোল ভগ্নাংশ অপেক্ষা বেশি। আবার দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে দ্রবীভূত মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাই ইউরিয়া দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। বুঝতে পারলে? জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন? কারণ ব্যাখ্যা করো। নুন একটি অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাবক। দ্রবণে বিয়োজিত হয়ে দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি করে। কোনো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে দ্রাবকের বাষ্পচাপ বহিঃস্থচাপের সমান হয়। এখন দ্রবণটিতে নুন দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়। দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি করে বাহ্যিক চাপের সমান করতে দ্রবণটিকে দ্রাবকের স্ফুটনাঙ্কের উপরে উত্তপ্ত করতে হবে। তাই উষ্ণতা বৃদ্ধিতে তরলের বাষ্পচাপ বাড়তে থাকে। ফলে জলে নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা ইভিলোস্কোপিক ধ্রুবক বলতে কি বোঝায়? এর একক লেখো। স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন, একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নকে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইভিলোস্কোপিক ধ্রুবক বলা হয়। কেবি, এটাকে কেবি বলা হয়। কেবি এর একক কি? টিবি এর একক বাই এম এর একক, অর্থাৎ ডিগ্রি পার মোল পার কেজি, অর্থাৎ ডিগ্রি কেজি পার মোল বা ডিগ্রি পার মোলারিটি। আর এসআই একক কেলভিন কেজি মোল ইনভার্স। ওকে। জলের কেবি 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স বলতে কি বোঝায়? জলের কেবি 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স বলতে বোঝায় 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 গ্রাম অণু দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। অর্থাৎ উক্ত দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক অপেক্ষা 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়। আচ্ছা, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায়, কারণ ব্যাখ্যা করো। দ্রবণের হিমাঙ্ক উষ্ণতায় অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হয়। জলে অনুদ্বায়ী দ্রাব ইউরিয়া যোগ করলে ওই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। যদি দ্রবণের উষ্ণতা বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক অপেক্ষা আরও কমানো হয়, তবে দ্রাবকের হিমাঙ্কের নিচে একটি নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হয়। এই উষ্ণতায় দ্রবণস্থিত দ্রাবক কঠিনে পরিণত হয়। তাই জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায়। হিমাঙ্কের মোলাল অবনমন বা ক্রায়োস্কোপিক ধ্রুবক বলতে কি বোঝায়? এর একক উল্লেখ করো। হিমাঙ্কের মোলাল অবনমন, একক গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের হিমাঙ্ক অবনমনকে হিমাঙ্কের মোলাল অবনমন বা হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক বলা হয়। এটা KF এর একক হচ্ছে একই রকমভাবে তোমার ডিগ্রি কেজি পার মোল বা এসআই একক হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। জলের কেপ 1.6886 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কি বোঝায়? জলের কেপ 1.86 ডিগ্রি কেলভিন কেজি মোল ইনভার্স বলতে বোঝায় 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 গ্রাম অণুর পরিমাণ দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণে হিমাঙ্কের অবনমন হয় 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ উক্ত দ্রবণে হিমাঙ্ক বিশুদ্ধ জল অপেক্ষা 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়। হিমাঙ্কের মোলাল অবনমন দ্রাব বা দ্রাবক কার প্রকৃতির উপর নির্ভর করে? হিমাঙ্কের দেখো মোলাল যে অবনমন ধ্রুবক সেটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির উপর। আচ্ছা, এরপরেরটা আমরা দেখবো শীত প্রধান দেশে বরফে আচ্ছাদিত রাস্তাকে বরফ মুক্ত করার জন্য রাস্তার উপর NaCl বা CaCl2 ছড়িয়ে দেওয়া হয় কেন? NaCl বা CaCl2 উপস্থিতিতে জলের হিমাঙ্ক হ্রাস পায়, ফলে বরফ গলে যায়। তাই রাস্তাকে বরফ মুক্ত করা যায়।
অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রাবলী উল্লেখ করো। এই সূত্রের প্রযোজ্যতা উল্লেখ করো। প্রথম সূত্র দেখো, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষক কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ পাই সমানুপাতিক সি, যখন উষ্ণতাটি স্থির। এবার দ্বিতীয় সূত্র দেখো, স্থির ঘনত্বে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষক কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পাই সমানুপাতিক টি, যখন সি স্থির। তৃতীয় সূত্র, স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষক কঠিন দ্রাবের একই পরিমাণ মোল পৃথক পৃথকভাবে দ্রবীত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়। ভ্যান টপ সূত্রের প্রযোজ্যতা। ভ্যান টপ সূত্র দেখো, সূত্রটি কেবলমাত্র অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষক কঠিন দ্রাবের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এবার দেখো আইসোটোনিক বা সমভিসারী দ্রবণ বলতে কি বোঝায়। আইসোটোনিক দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের একটি থেকে অপরটির দিকে যদি দ্রাবকের প্রবাহ না হয় তবে দ্রবণ দুটিকে আইসোটোনিক দ্রবণ বলা হয়। অধিকাংশ আইসোটোনিক দ্রবণ সম অভিস্রবণ চাপযুক্ত হয়, অর্থাৎ আইসোটোনিক দ্রবণ দুটি অভিস্রবণ চাপ সমান হয়। ডাক্তাররা উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন কেন? দ্রবণের অভিস্রবণ চাপ একটি সংখ্যা ধর্ম, অর্থাৎ দ্রবণে কণার সংখ্যা বাড়লে অভিস্রবণ চাপ বেড়ে যায়। মানুষের রক্তরসে Na+ ও Cl- আয়ন বর্তমান। যদি কোনো ব্যক্তি মাত্রাতিরিক্ত নুন খান তাহলে রক্তে Na+ এবং Cl- আয়নের আধিক্য ঘটবে এবং রক্তের অভিস্রবণ চাপ বেড়ে যাবে, ফলে ওই ব্যক্তির রক্তচাপ বেড়ে যাবে। তাই ডাক্তাররা উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন। গলার সমস্যায় নুন জল দিয়ে গার্গেল করতে বলা হয় কেন? গলার কোষে অতিরিক্ত জল জমে যাওয়ার জন্য গলায় ব্যথাজনিত সমস্যা সৃষ্টি হয়। নুন জল গলার কোষে জমে থাকা জলের সাপেক্ষে হাইপারটোনিক, ফলে গার্গেল করার সময় কোষ থেকে অতিরিক্ত জল অভিস্রবণের মাধ্যমে বেরিয়ে আসে এবং ব্যথার উপশম হয়। দ্রবণের সংখ্যাগত ধর্মের সাহায্যে কোনো দ্রাবের সঠিক আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় শর্ত। 1 নম্বর, দ্রাবক অনুদ্বায়ী হতে হবে, না হলে দ্রাবকণারা বাষ্প তৈরি করবে। 2 নম্বর, দ্রাবক অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, কারণ সংখ্যাগত ধর্ম দ্রবণের দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। সংযোজনে অনুসংখ্যা কমে যাবে, বিয়োজনে বেড়ে যাবে। দ্রবণটিকে অতি লঘু হতে হবে, কারণ দ্রবণ গাঢ় হলে অণুগুলি কাছাই চলে আসবে, ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করবে, তাই দ্রবণটি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে এবং রাউল্ট সূত্র প্রযোজ্য হবে না। পলিমার, প্রোটিন প্রভৃতি ম্যাক্রোস্কোপিক মলিকুলের আণবিক ওজন নির্ণয়ে অভিস্রবণ চাপ পদ্ধতি অন্যান্য সংখ্যা ধর্মের তুলনায় অনেক বেশি সহায়ক কেন? আচ্ছা, এটার কারণটা দেখো, বিভিন্ন দ্রাবকে পলিমার, প্রোটিন প্রভৃতি ম্যাক্রো মলিকুলের দ্রাব্যতা কম হয়, ফলে দ্রবণে অণুর সংখ্যা তথা গাঢ়ত্ব কম হয়। ফলে এই কম গাঢ়ত্বের দ্রবণে অন্যান্য সংখ্যা ধর্ম এর মান কম হলেও অভিস্রবণ চাপের মান সংখ্যা যথেষ্ট বেশি হয়, ফলে আণবিক ওজন নির্ণয় কম ত্রুটিমুক্ত হয়। অভিস্রবণ চাপ সাধারণত উষ্ণতার উপর নির্ভর করে। অভিস্রবণ চাপ সাধারণ উষ্ণতায় নির্ণয় করা হয়, কিন্তু স্ফুটনাঙ্কের নির্ণয়ে উচ্চ উষ্ণতা এবং হিমাঙ্কের অবনমন নির্ণয়ে নিম্ন উষ্ণতার প্রয়োজন হয়। উচ্চ উষ্ণতায় প্রোটিন জাতীয় অণুগুলি অস্থায়ী হয়, যার জন্য আমরা অভিস্রবণ চাপটা বেশি ইউজ করব। এবার দেখো ম্যাথের প্রবলেম তোমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই থাকবে। এছাড়া অভিস্রবণ চাপ। আমি দেখো কয়েকটা অঙ্ক গুরুত্বপূর্ণ এখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। 100 গ্রাম CCl4 3 গ্রাম পরিমাণে একটি দ্রবিত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন বিশুদ্ধ CCl4 তুলনায় 0.60 কেলভিন হয়। দ্রাবের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখো ডেল্টা টিভি সমান kb × m, যেখানে m মোলাল গাঢ়ত্ব সমান W2 × 1000/W1 × m2। সুতরাং আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো কেবির জায়গাটা kb × m, এর জায়গাটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে m2 সমান কি দাঁড়াচ্ছে, দেখো m2 সমান দাঁড়াচ্ছে, সুতরাং kb × W2 × 1000/W1 × ডেল্টা টিভি। আচ্ছা, এবার দেখো যে যারা মানগুলো বসিয়ে দিচ্ছে, অতএব এই মানগুলো দেখো বসিয়ে দিলাম। কেবির মান 5.03, W2 দেখো এখানে 3 গ্রাম বলেছে দ্রাবক, তাহলে W2 মানে দ্রাবের যেটা মোলার দ্রাবের ওজন সেটা 3 গ্রাম দিয়ে দিলাম। এরপর দেখো 1000 আছে, আর নিচে W1 মানে যেটা দ্রাবকের ওজন 100 গ্রাম, সেটা দিয়ে দিলাম। আর এবার দেখো তোমার ডেল্টা টিভি হচ্ছে 0.6 বসিয়ে দাও, দিলে এটা 251.5।
সুতরাং দ্রাবের আণবিক ভর 291.5। 87.9 গ্রাম বেঞ্জিনে 0.9 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন হয় 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি দ্রাব্য পদার্থের আণবিক ভর 103 হয় তাহলে বেঞ্জিনের কেবি এর মান কত হবে? ওই একই টাইপের ফর্মুলা দেখো, এখান থেকে আমাদের কেবিটা বের করতে হবে। তাহলে কেবি সমান আমরা পাচ্ছি ডেল্টা টিভি W1 M2 বাই W2 ইন্টু 1000। এখানে দেখো খেয়াল করো, ডেল্টা টিভি মানে হচ্ছে তোমার বেঞ্জিনের ডেল্টা টিভি মানে কতটা উন্নয়ন হয়েছে 0.25। W1 মানে দ্রাবকের ভর, দ্রাবক এখানে দেখো 87.9 গ্রাম বলে বসিয়ে দিলাম। M2 হচ্ছে তোমার কি যেটা দ্রাব দেওয়া আছে তার আণবিক ভর, দ্রাবর আণবিক ভর দেখো এই যে 103 দেওয়া আছে। আর W2 কত গ্রাম দ্রাব মেশানো হয়েছে 0.9 গ্রাম ইন্টু 1000, এটা হচ্ছে 2.515 কেলভিন কেজি মোলিন মাস। সুতরাং বেঞ্জিনের কেবি 2.515 কেলভিন কেজি মোলিন মাস। এই কেলভিনে যা ডিগ্রি সেন্টিগ্রেডও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর দেখো 100 ml বেঞ্জিনে ঘনত্ব দেওয়া আছে 1.5 গ্রাম। একটি যৌগ দ্রবীভূত করায় হিমাঙ্ক 5.51 থেকে 5.01 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তিত হলো। যৌগটির আপেক্ষিক আণবিক ভর গণনা করো। তাহলে 100 ml বেঞ্জিন, তাহলে 100 ml বেঞ্জিনের ভর কত হবে? 100 ইন্টু ঘনত্ব, অর্থাৎ 87.9 গ্রাম। তাহলে এখানে দেখো হিমাঙ্ক মানে ডেল্টা টিভি সমান KF ইন্টু এম। এম তো জানো, এটা অলরেডি বলা হয়েছে। তাহলে ডেল্টা টিভি এখান থেকে সমান কী হবে? KF ইন্টু এটা, হ্যাঁ, এখান থেকে M2টা বের করবো। M2 সমান KF ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 বাই ডেল্টা টি। এবার যে যার মানগুলো বসিয়ে দিলাম, এখান থেকে মানগুলো বসিয়ে দাও। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো যৌগটি আণবিক ভর 178.2। আচ্ছা, এরপরে দেখো পরের জলের KF এর মান দেওয়া আছে। যদি তোমার গাড়ির রেডিয়েটরে 1 কেজি জল ধারণে সক্ষম হয় তবে ওই পরিমাণ জলে কত গ্রাম ইথিলিন গ্লাইকল যুক্ত করলে দ্রবণে হিমাঙ্কের অবনমন 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে এখানে তোমার কি চেয়েছে? কত গ্রাম ইথিলিন, অর্থাৎ দ্রাবর ভরটা বের করতে হবে, অর্থাৎ W2 বের করতে হবে। ওকে, একই ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে, একই ফর্মুলা। এখানে ইথিলিন গ্লাইকলের আণবিক ভর 62 হচ্ছে। আমাদের দেখো ডেল্টা TF 2.8, W1 হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম করে নিতে হবে। তাহলে আমরা এই W2টা বের করছি, দেখো ফর্মুলা থেকে W2 বের করছি। এবার যে যার মানগুলো বসিয়ে দিলাম, দিতে দেখো W কত 96.4 গ্রাম। সুতরাং 96.4 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত করতে হবে। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখো, বেঞ্জিনের মোলাল হিমাঙ্ক অবনমন দেওয়া আছে 226 গ্রাম বেঞ্জিনে 3.2 গ্রাম সেলিনিয়াম যা পলিমার অবস্থায় থাকে, হিমাঙ্ক এত। তাহলে এন এর মান কত নির্ণয় করতে হবে? তাহলে সেলিনিয়ামের আণবিক ভর ধরে নিলাম আমরা কত 78.8 N, যেহেতু ACN হয়ে আছে। হিমাঙ্ক অবনমন তাহলে ফর্মুলা একই ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। দেখো এবার যে যার মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিতে দেখো এন এর মান বেরিয়ে আসছে 8। ওকে, এই যে যার মানগুলো এগুলো তোমরা একই রকম টাইপের অঙ্ক বুঝে নিয়ে দেখে নিও। 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 5% W/V গ্লুকোজ দ্রবণে অভিসরণ চাপ কত হবে? এখন টি দেখো তোমার এখানে 300 কেলভিন দাঁড়াচ্ছে, গ্লুকোজ আণবিক ভর M2 সমান 180। 5% W/V গ্লুকোজ দ্রবণের মানেটা কি? 100 ml দ্রবণে গ্লুকোজ 5 গ্রাম আছে। তাহলে মোলার ঘনত্ব কি? W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু V। তাহলে যে যার মানগুলো বসিয়ে দিচ্ছি, দেখো W2 5 গ্রাম দেওয়া আছে, এই যে 5%, 1000 আর নিচে 180 M2 গ্লুকোজ আণবিক ভর, আর 100তে হচ্ছে তোমার আয়তনটা 100 দিলে 5/18। অভিসরণ চাপ পাই সমান CRT, তাহলে সি হচ্ছে 5/18 আর 0.082, আর কেলভিন দেখো এটা 27 মানে 300 কেলভিন দিলে 6.83 ATM হয়ে যাচ্ছে। সুতরাং অভিসরণ চাপ 6.83 ATM। আচ্ছা, এরপরে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.5 গ্রাম প্রোটিনের 600 ml জলীয় দ্রবণের অভিসরণ চাপ 25 মিলিগ্রাম Hg। প্রোটিনটির আপেক্ষিক আণবিক ভর গণনা করো। তাহলে অভিসরণ চাপ পাই সমান CRT, দ্রবণটির মোলার ঘনত্ব C সমান 2.5 ইন্টু 1000 বাই M ইন্টু 600। এখন দেখো টেম্পারেচার তো 300 কেলভিন, আর এর মান দেওয়া আছে। সুতরাং পাই সমান CRT, পাই সমান কত? এখানে 25 মিলিগ্রামকে আমরা 707 দ্বারা ভাগ করলাম। এই যে 25 মিলি Hg, এটাকে অ্যাটমসফিয়ার করার জন্য 708 ভাগ করে দিলাম। 2.5 ইন্টু 1000 বাই M ইন্টু 600, আর এগুলো সব বসিয়ে দাও। তাহলে এখান থেকে M বেরিয়ে আসে দেখো 3116। ওকে,
আচ্ছা, এরপর দেখো জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীত করায় 500 ml দ্রবণ তৈরি করা হলো। 18 গ্রাম গ্লুকোজ দ্রবীত করে 500 ml করা হয়েছে। 27 উষ্ণতা ওই গ্লুকোজ দ্রবণের অবিশ্রবণীয় চাপ গণনা করা। এই দ্রবণটি ইউরিয়ার একটি জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। ইউরিয়া দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে কত হবে? গ্লুকোজ দ্রবণের অবিশ্রবণ চাপ পাই সমান সিআরটি, অতএব মোলার গাঢ়ত্ব সি সমান W20,000/m2/V। M2টা কত হচ্ছে দেখো এখানে, M2টা এখানে তোমার 180 গ্লুকোজের আর উষ্ণতা 300 কেলভিন, সুতরাং পাই সমান সি মানে হচ্ছে W20,000/m2/V RT। এই যে যার মানগুলো বসিয়ে দাও, W2 মানে 18 গ্রাম গ্লুকোজ আর নিচে তার আণবিক ভর 180 আর 500 ml জল, 500 ml দ্রবণ বসিয়ে দিলে দেখো পায়ের মান 4.92 ATM। এবার এটা হচ্ছে অবিশ্রবণ চাপ হয়ে গেল। এই দ্রবণটি ইউরিয়ার একটি জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক, তাহলে ইউরিয়ার গাঢ়ত্ব কত হবে? এখন ইউরিয়ার জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক, তাই উভয় দ্রবণের অবিশ্রবণ চাপ সমান হবে। তাহলে ইউরিয়ার জলীয় দ্রবণের অবিশ্রবণ চাপ সমান গ্লুকোজের জলীয় দ্রবণের অবিশ্রবণ চাপ, অর্থাৎ সি ইউরিয়া আরটি সমান সি প্রাইম ইউরিয়া আরটি, অর্থাৎ সি ইউরিয়া সমান সি প্রাইম গ্লুকোজ। আর গ্লুকোজ দ্রবণের অবিশ্রবণ কত? গ্লুকোজ দ্রবণে দেখো যেটা মোলার গাঢ়ত্ব বেরিয়েছে কত, 0.2 মোল পার লিটার। 0.2 মোল পার লিটার, এটা ইউরিয়ারও গাঢ়ত্ব হবে। এখন ইউরিয়ার তাহলে গ্রামের যেতে গেলে ইউরিয়ার আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60, তাহলে 0.2 × 60 সমান 12 গ্রাম পার লিটার। সুতরাং ইউরিয়া দ্রবণটি গাঢ়ত্ব 12 গ্রাম পার লিটার। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিচের কোন শর্তে এ বি দুটি বিশুদ্ধ তরলের সমন্বয়ে গঠিত দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করবে? ডেল্টা এস মিক্স 0 এটা নয়, ডেল্টা এইচ মিক্স 0 এইটা হলে দ্রবণটা আদর্শ হবে, বাকি দুটো নয়। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক কেলভিন কেজি মোল ইনভার্স। অপশন এ। জলে হিমাঙ্ক রোধক রূপে ইথিলিন গ্লাইকল যোগ করা হয়, কারণ এটি শীতকালে জলে হিমাঙ্কের অবনমন ঘটায়, গ্রীষ্মকালে জলের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটায়। 0.1 মোলাল দ্রবণগুলির মধ্যে সবচেয়ে কম হিমাঙ্ক কার হবে? এটা হচ্ছে K2SO4, কারণ এটা অনেক বেশি আয়ন তৈরি করবে। কোন কোয়ালিটেটিভ ধর্মের প্রোটিন বা পলিমারের আণবিক ভর নির্ণয় করা হয়? এটা অবিশ্রবণ চাপ। ঘটনায় 0.1 মোলার গাঢ়ত্ববিশিষ্ট গ্লুকোজের এবং সুক্রোজের দুটি পৃথক দ্রবণের অবিশ্রবণ চাপ P1 P2 হলে তাহলে কি হবে? যেহেতু গাঢ়ত্ব একই, তাহলে দুটো চাপও একই হবে, P1 P2। 273 কেলভিন উষ্ণতায় 10 গ্রাম গ্লুকোজ, 10 গ্রাম ইউরিয়া এবং 10 গ্রাম সুক্রোজকে আলাদাভাবে 250 ml জলে দ্রবীত করা হলে উৎপন্ন দ্রবণগুলি স্ফুটনাঙ্কের দ্রবণগুলির অবিশ্রবণ চাপের কি সম্পর্ক হবে? এখন দেখো ইউরিয়ার আণবিক ভর সবচেয়ে কম, তাই ইউরিয়াকে 10 গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা সবচেয়ে বেশি হবে, তাই P2 সবচেয়ে বেশি। এরপর দেখো গ্লুকোজকে ভাগ করলে 10 দ্বারা 180 ভাগ করতে হবে, আর সুক্রোজ 342, তাই সুক্রোজের মোল সংখ্যা সবচেয়ে কম হবে। 10কে 342 দ্বারা ভাগ করলে সবচেয়ে কম, ওই জন্য P3টা সবচেয়ে কম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমাদের এই সাজেশানগুলো খুবই ভালো লাগবে এবং খুবই কাজে লাগবে। কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লাগে এরকমভাবে প্রতিটা চ্যাপ্টার সাজেশান তোমরা পাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে রাখছি। তোমরা এই সাজেশানগুলোর উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, এগুলোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু পড়বে। ওকে।